ব্রাত্যবাবু, এ কি বললেন আপনি? সুস্থ আছেন তো? ঠিক আছেন তো? আপনার মুখে কিন্তু এই কথা মানায় না। এ কি বলে ফেললেন আপনি? বর্তমানে আমি বয়সজনিত কারণে ডিমেনশিয়া রোগে ভুগছি। অনেক কথাই আমি মনে রাখতে পারি না, ভুলে যাই তৎক্ষণাৎ। আবার কেউ মনে করিয়ে দিলে মনে করতে পারি, কিন্তু কতগুলো স্মৃতি এই 81 বছর বয়সে এসেও মাঝে মাঝে বিস্মৃতির গর্ভ থেকে উঠে আসে। এই পুরনো দিনের স্মৃতি। এরকমই একটা স্মৃতি উঠে এলো ব্রাত্য বসুর কথায়। ব্রাত্য বসুর টুইঙ্কেল টুইঙ্কেল আমার ভালো লেগেছিল, কারণ আমি বামপন্থী সমর্থক হলেও শেষের কয়েকটা বছরে বামপন্থী থাকাকালীন এই বঙ্গে, বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন এই বঙ্গে আমাকে আমার শেষ জীবনে খুবই হতাশ করেছিল। সেই হতাশাটা 1990 থেকে শুরু হলেও 1990-এর পরে 2000 সাল থেকে সেটা আরও তীব্র হতে শুরু করে। আর কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর পর থেকে তো বামফ্রন্ট সম্পর্কে আমার একটা বিতৃষ্ণা এসে গেছে। আমি সেই 1959 সাল থেকে স্কুল ফাইনাল পাস করার পর থেকে বামপন্থাতে বিশ্বাসী ছিলাম, বামপন্থীতে বিশ্বাসী ছিলাম, মার্কসিজমে বিশ্বাসী ছিলাম। কিন্তু 1990 সালের পর থেকে ধীরে ধীরে সেই বামপন্থীদের সম্পর্কে আমার ধারণা পাল্টে যেতে শুরু করলো। আর সেই সব কারণে ব্রাত্য বসুর ওই টুইঙ্কেল টুইঙ্কেল নাটকটা আমার খুব ভালো লেগেছিল। আমি ব্রাত্য বসুর নাটকের অনুগামী হয়ে গিয়েছিলাম। কিন্তু আজকে এই বয়সে এসে ব্রাত্য বসু আজ বিধানসভায় যা বললেন তা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। এ কি তিনি বলছেন? হ্যাঁ, এটা ঠিক, বামপন্থীদের মধ্যে যারা কট্টর বামপন্থী ছিলেন তারা সব বেশিরভাগই, অনেকেই, আর বামপন্থী তো নেই, কী পন্থী বলা বড় মুশকিল, তারাই সব রাজ করছেন শিক্ষা জগতে বিভিন্ন জায়গায়। তাই সেই সব মানুষদের নিয়ে আর বলার কোনো অবকাশই নেই এই বৃদ্ধ বয়সে এসে। কারণ কেউ ছিলেন কংগ্রেস, হয়েছিলেন সিপিএম, আবার হয়ে গেছেন তৃণমূল, ফলে একটা সাংঘাতিক অবস্থা হয়ে গেছে এই বঙ্গে। কে কখন কী পার্টি করছে খুব বলা মুশকিল। কেউ বা কচুবন থেকে উঠে এসে বক্তৃতা মারছেন, কেউ আবার শিক্ষা জগতে সুরেশ ভট্টাচার্যের মতো জেলে চলে যাচ্ছেন। এটা তো সুরেশ ভট্টাচার্য তো বামপন্থী ছিলেন একটা সময়, এটা মনোহর কলেজে যখন ছিলেন অধ্যাপক হিসেবে। কারণ আমি তো সেই সময় একই সাবজেক্টে অধ্যাপক ছিলাম, এই আশুতোষ কলেজে 9-এ। তো ওকে আমি চিনতাম অনেক দিন আগে থেকে। তার আগে অসিত বসুকেও চিনতাম। অসিত বসু যেসব কথাবার্তা বলেছেন তা কন্ডেমও করেছিলাম একটা সময়। সে কথাগুলো আদৌ বলা উচিত ছিল না ওনার মতো মানুষের, কিন্তু বলেছেন এবং আমরা কন্ডেম করেছিলাম।
অতএব আমি আমার বামপন্থ মানে বর্তমানের বামপন্থীরা যারা আছেন আজকে দিনে সবই ইয়ং ছেলে, পুরোনো দিনে যে কজন আছেন আমি তো আজও সুজন ভট্টাচার্য বলুন আর মোহাম্মদ সেলিমের কথাই বলুন, এদের কথা বলছি না আমি, এরা বাক্যবাগীশ, বড় বড় কথা বলেন কিন্তু একটা সময় কাজকর্ম কিছুই করেনি, মানুষের মধ্যে যাননি তারা, তারা শুধু নিজেদের আখের গুছিয়েছেন। তারা এখনও রয়েছেন কারণ তারা তো বামপন্থী না, সেইটাই একটা ভালো দিক, সেই দিক দিয়ে তারা এখনও বামপন্থী আছেন। কিন্তু এইসব সংসদীয় গণতন্ত্রে এসে বিপ্লবের নাম করে এসে কংগ্রেসের হাত ধরে যারা সব নাচানাচি শুরু করেছে তারা তো সেই কংগ্রেসের বিরোধিতা করে উঠে এসেছেন, তারাই আবার কংগ্রেসের হাত ধরলেন। কীরকম তো অদ্ভুত লাগছে, জানি না কবে সেই হাত ছাড়বেন। হ্যাঁ, হাতে এখনও সর্বভারতীয় ক্ষেত্রে তিনি হাত ধরে বসে আছেন। আর বিজেপির কথা বাদ দিন, বিজেপি যে একটা পার্টি, আরএসএস সমর্থিত পার্টি এবং একটা হিন্দু সম্প্রদায়ভুক্ত পার্টি, সে তো সবারই জানা। তারা একটা রেজিমেন্টের দল ছিল, সিপিএমের মতোই। তারাও তাদের নিজেদের দিক থেকে অত্যন্ত সিনসিয়ার ছিল, যেরকম বামপন্থীরা ছিল আর আছে এখনও বিজেপি। তবে তার ভগ্নদশা হয়েছে নিশ্চয়ই, আরএসএসও পাল্টে গেছে। আরএসএস করছে যারা এই বঙ্গে এসে, তাদের তো আর বলা উচিত না, তাদের সম্পর্কে কিছু বলতেও চাই না আমি। তবে আবার বলছি আমি, এই 72 বছর তিনি যখন উইঙ্কেল টুইঙ্কেল করেছিলেন তখন সেই নাটকটা দেখে ভীষণভাবে আমি ওনার অনুরক্ত হয়ে পড়েছিলাম। ওনাকে প্রায় পিরান্দল্যের মতো মনে করতাম নাটকের দিক থেকে। সেই 72 বছরে কী বললেন কথা, কি পাগল নাকি মাথা খারাপ? উনি খান সেনার সঙ্গে আমাদের সেনাবাহিনীর তুলনা করলেন। তেল মারার কি আর শেষ ছিল না? আর কত তেল মারবেন তিনি? কি বললেন, আমি মানে শুনে অবাক হয়ে গেলাম। আমাদের এই সেনা, এই এখন যদি আবার বন্যা হয়, সেই যাবে দুর্গতদের সাহায্য করতে, দুর্গতদের বাঁচাতে। আজ কেন, এই পুজোর আগেই যদি বন্যা হয়ে যায়, বা এই বিভিন্ন জায়গায় যেসব ল্যান্ডস্লাইড ঘটছে আবহাওয়াজনিত কারণে, সেখানে সেনাবাহিনী কাজ করছে না। শুধু কি এই বাংলায়? এই সেনাবাহিনীকে নিয়ে উনি পাকিস্তানের সেনাবাহিনীর সাথে তুলনা করে ফেললেন, সেই খান সেনারদের কথার তুলনা করে ফেললেন। এ কী অবস্থা? সেটা তো একটা জেনোসাইড, সেটা তো সবাই জানে। আর 72 বছর যখন বাচ্চা ছেলে, এবারে উনি হয়তো স্কুল কলেজে পড়েন, সেই রকমই হবে। সে সময় তো আমি, সেই সালটা ছিল 1972। আমি একটা নাটকের দলে গিয়েছিলাম, কালচারাল ট্রুপ নিয়ে গিয়েছিলাম একটা বাসে করে সবাই মিলে শিলাইদহে কুষ্টিয়া জেলায় রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে। তারপর থেকে আমি গিয়েছিলাম ঢাকায়, দেখেছিলাম সেই রেকেজ, কীভাবে ঢাকা শহরের আশেপাশে ধ্বংস করে দিয়ে গেছে খান সেনারা, কীভাবে তখনও মর্টারগুলো পড়ে আছে, প্যাটাং পড়ে আছে, কারণ ওরা চালাতে পারেনি, সেসব ফেলে রেখে দিয়ে চলে গেছে। যে সেনার বীরত্বের ওপর ভর করে ইন্দিরা গান্ধী উঠে এসেছিলেন এই বাংলায় সিদ্ধার্থ রায়ের আমলে, সে সময় তো আমি দেখেছিলাম সেনাবাহিনীর কার্যকলাপ, আমাদের সেনাবাহিনীর বীরত্ব। তা 72 বছরে কী বললেন তিনি? সেই সেনাবাহিনীর সঙ্গে সেই পাকিস্তানের সেনাবাহিনী, খান সেনার বা সেনাবাহিনীর
পাকিস্তান থেকে আগত সেনাবাহিনীর ইয়াহিয়া খানের সেনাবাহিনীর তুলনা করে দিলেন। ওনার মাথা কি খারাপ হয়ে আছে? আরে যাকে আমি পিরান ধরলে বলতাম, আরে বাপ রে বাপ। আর মাঝে মাঝে আমি বলতাম এই কি বলে ওটাকে, ভুলে যাচ্ছি নামটা, নাটুকে রামনারায়ণ। হ্যাঁ, বাংলা সাহিত্যের ইতিহাসে নাটুকে রামনারায়ণ বলতাম আমি এই বাত্রা বসুকে দেখে। কারণ উনি যখন তৃণমূলে চলে গেলেন, অ্যাকচুয়ালি উনি তো প্রথম থেকে তৃণমূলে ছিলেন না, উনি বামপন্থী ছিলেন এবং বাবা মা ওনার তারাও বামপন্থী ছিলেন। আমি যতদূর তাদের চিনি সেটাই জানতাম আমরা। কিন্তু ভবিষ্যতে তাকে নিয়ে বহু ঘটনা ঘটেছে, আর ঘটনাগুলো কাঙ্ক্ষিত ছিল না, বাত্রা বসুর কাছেও যেমন আমাদের কাছে তেমন। পরে বাত্রা বসু তৃণমূলে জয়েন করে ফেলেছেন। আর তখনই বোঝা গেছে যে বাত্রা বসু একটা অন্য কিছু বোধহয় ভেবে চিন্তেই তৃণমূলে জয়েন করেছেন। তাড়াতাড়ি খুব হয়ে গেছেন দিদির কাছাকাছি। দিদি তো একটা স্টুপেন্ডাস কাজ করেছেন, বামপন্থ সরকারকে তাড়িয়ে দিয়ে বামপন্থী ধ্যান ধারণাকে বাঁচিয়ে দিয়েছেন তিনি। তা নাহলে হয়তো এই পশ্চিমবঙ্গ থেকে বামপন্থী ধ্যান ধারণাই চলে যেত। যাই হোক, সেটা নিয়ে কথা আমি বলতে চাইছি না, আমি বাত্রা বসুর কথাতেই আসতে চাইছি। তিনি কেন সব কথা বললেন আমি জানি না। বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি আর আমাদের সেনাবাহিনী কিন্তু এক নয়। আমাদের সেনাবাহিনী কিন্তু মোদির নয়। আমাদের সেনাবাহিনী একটা সার্বভৌম রাষ্ট্রের, সেই রাষ্ট্রের যেটা সংসদীয় গণতন্ত্র আছে। আর সেই সংসদীয় গণতন্ত্রে সবচেয়ে বড় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র হলে এই ভারতবর্ষ জনসংখ্যার বিচারে। সেই ভারতবর্ষের সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে নিয়ে উনি এত আজে বাজে কথা বলে দিলেন খান সেনাদের নিয়ে। আমি যখন শিলাইদহে গেলাম, শিলাইদহেতে দেখলাম কি রেকেজ, জেনোসাইডের কথাগুলো শুনলাম। সেই সময় ছিল 1972 সাল। তখনও ঢাকা ইউনিভার্সিটি অধ্যাপকদের বাড়িতে আমাদের থাকতে দিয়েছিল নাটক করার জন্যে। আর সেই নাটকগুলো ওখানে মঞ্চস্থ করা হয়েছিল, আর ছাত্ররাই ছিল সব। আমাদের দেখাশোনা করার ভার ছাত্রদের উপরেই ছিল। ছাত্ররা, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের দেখাশোনা করত। সেই সময়ের ঘটনার কথা বলছি আমি। সেই 1972 সালে সবে নতুন রাষ্ট্র বাংলাদেশ হয়েছে, সেই সময়ের কথা। আর বাত্রা বসু আমাদের মিলিটারির সঙ্গে, আমাদের সেনাবাহিনীর সঙ্গে খান সেনাবাহিনীর তুলনা করে বললেন জেনোসাইড হয়েছিল। সবাই জানে, তো ইতিহাস। বাত্রাবাবু নতুন করে কি বলবেন তো ইতিহাস। উনি তো এখন শুধু ধান্দা করে বাজান, কোথায় নাটক করবেন, কোথায় পরিচালনা করবেন, আর কি। উনি ছাড়া আর কেউ নেই। চলচ্চিত্রে উনি আছেন, সব জায়গায় উনি আছেন। উনি হচ্ছেন চলচ্চিত্রে তৈরি করার মানুষজনের কাছে ঢালমাল শিলা, আর নাটকেরও শালগ্রাম শিলা, সব নাট্য কোম্পানিরও শালগ্রাম শিলা। উনি যেখানে আছেন সেখানে যাই হোক অনেক সুবিধে পাওয়া যাবে, সেটাই সবাই জানে। নাটকের লোকেরাও জানে, চলচ্চিত্রের লোকেরাও জানে। তার মধ্যেই দুটো চারটে এদিক ওদিক উল্টোপাল্টা কথা বলছে বটে, কিন্তু সেও খুব অন্যভাবে বলছে যাতে কোনো প্রবলেম অ্যারাইজ না করে। হ্যাঁ, একটা কথা, এই এবিপি আনন্দ উনি ডেকে এনেছেন। আজকে দেখছিলাম আমি যে পবিত্র সরকারকে, এই পবিত্র সরকার খুব পণ্ডিত লোক, খুব পণ্ডিত মানুষ, পড়াশোনার তুলনাহীন। একটা সময় কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন, আর বোধহয় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরও ছিলেন। অসম্ভব ভালো, অসম্ভব পণ্ডিত, অসম্ভব বাংলায় পড়াশোনা। সাহিত্যে তার লেখা যদি আপনারা পড়েন তাহলে দেখবেন
সে লেখা অত্যন্ত রিচ লেখা এবং অত্যন্ত কী বলবো গুরুগম্ভীর লেখা, শুধু না অত্যন্ত পড়াশোনা করে লেখা। তার সমস্ত প্রবন্ধ যেগুলো দেখবেন আমি পড়েছি, আমি ওনার বই আমার কাছে অনেক আছে। তা তিনি সিপিএমের সমর্থক ছিলেন, এতে কোনো প্রশ্নই নেই। কারণ ওই সব কলেজ সার্ভিস কমিশন ভাইস চ্যান্সেলর হতে হলে ওইসব সিপিএমের সাপোর্টার হতেই হবে, সে তো সবাই জানে। তা তিনি সেই হিসেবে একজন যোগ্য ব্যক্তি ছিলেন, এটাও শিখি। কিন্তু আজকে এসে এখানে ফাম্বল করলেন কেন? কেন তিনি এই এবিপি আনন্দে এসে ফাম্বল করছিলেন? কেন বললেন যে না ব্রাত্য বসু রসিকতা করেছেন? কেন সোজা কথা উনি বলতে পারলেন না? কিসের ভয়? এখনও ভয় পাচ্ছেন? কিছু লোক তো ভয় চলেই গেছে তৃণমূলে, আর কিছু লোক তৃণমূলে না গেলেও বামপন্থী ধারণাটাকে নিজের করে রেখেছেন, জানি না, হয়তো বিবেকের তাড়নায়, কিন্তু বলতে ভয় পাচ্ছেন। এই ভয় যে ভদ্রমহিলা দেখিয়ে গেলেন এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, যে কী করে সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলতে পারা যায় অন্যায়ের বিরুদ্ধে, সেই কলকাতায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মতো উনি কেন হতে পারলেন না? উনি কেন ফাম্বল করতে লাগলেন? এইটা নয়, ব্রাত্যবাবুকে সরাসরি কন্ডেমও করলেন না, উনি ওনার রসিকতা করেছেন বলছেন। আরে ব্রাত্য বসু পণ্ডিত মানুষ, উনিও জানেন, আর উনি তো পণ্ডিত মানুষই, ওনার তো কোনো প্রশ্নই নেই। তাহলে কেন উনি এটা করলেন ভাবতেও পারা যায় না। তাই আজকে এই কথাটা বলতে আমি একদমই বলতে চাই আর কি, যাতে আজকে এই পুজোর আগে যদি একটা অগ্নিকাণ্ড ঘটে তখন কে কাজ করবে বলুন তো? এই সেনাবাহিনী আর পুলিশ। পুলিশ তো পুরো পুজোটাকে সুশৃঙ্খলভাবে করে থাকেন, পরিচালনা করে থাকেন প্রতিটি বছরে তাদের সময় দিয়ে। তারা রাজনীতিগত কারণে তাদের প্রতি আমরা বিরক্ত, ঠিকই কথা, কিন্তু এই পুলিশ না থাকলে কিন্তু এই পুজো বলুন আর এই এত বড় সমস্ত পশ্চিমবঙ্গের পপুলেশনের মানুষজন শৃঙ্খলা নিয়ে থাকতে পারতেন না। কটা পুলিশ বাজে হতে পারে, খারাপ হতে পারে, ঘুষখোর হতে পারে, সেটা কজন? অধিকাংশ পুলিশ তো সৎ। যেভাবে পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ কিন্তু তৃণমূলের মতো অসৎ নয়, সবাই সৎ। খেটে খাওয়া মানুষজন সবাই সৎ, তৃণমূলের সমর্থকরা সবাই সৎ। একটা গ্রুপ অফ পিপলে, খুব অল্প, আপনি যদি এত কোটি মানুষের মধ্যে কটা মানুষ অসৎ বলেন তো? খুব কম। তার মধ্যে সবগুলোই নেতা, আর না হলে মন্ত্রী এই রাজ্যের, আর না হলে তাদের পদলেহনকারী কিছু মানুষজন। তাছাড়া তো আর সবাই কিন্তু যারা খেটে খায় তৃণমূলের সমর্থক, তারাও কিন্তু সৎই। তাই আমি একটা কথাই বলবো যে ব্রাত্যবাবু কেন এটা বললেন? যদি আজকে পুজোয় কোনো অঘটন ঘটে, কে দাঁড়াবে গিয়ে দাঁড়িয়ে? সেই সেনাবাহিনী, আমাদেরই সেনাবাহিনী আর পুলিশ। তার মধ্যেও দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন আপনারা রাজনীতি করতে করতে। দু দলই, এক দল তো আরএসএস প্রভাবিত দল, অতএব সেটা খুব নেকেডলি বোঝাই যাচ্ছে। আর এক দল যারা তৃণমূল করছেন বা তৃণমূল করেছেন, তারা কি দলই নয়, তারা কেমন দলই নয়, শুধু ধান্দাবাজি, একদম ধান্দাবাজ। আর এই ধান্দাবাজের সংখ্যা খুব কম। এদের হাতে থেকে যদি পুলিশকে পুরোপুরি এর কবজা থেকে তুলে নেওয়া যায় তাহলে কিন্তু এরা শেষ, এরা পালিয়ে পথ পাবে না। দিদি অনেক তিতিক্ষার ফলে বামপন সরকারকে অপসারণ করেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেই তিতিক্ষা ছিল, সেই টেনাসিটি ছিল বলেই আমি তাকে এখনও শ্রদ্ধা করি। কিন্তু আজ এই মুহূর্তে এসে দিদিও যেন কেমন হয়ে গেলেন না। দিদিও কী কথা বলছেন আমি জানি না, যে 200 সেনা পালিয়ে গেল তাকে দেখে, সব কী কথা ভাবা যায় না। সে যাই হোক, তারপর আবার
এরা এসে যেমন ফাটিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় এসে, এই অরূপ চক্রবর্তী আরও সব যারা আসছেন, কি আমি এই তাদের অরূপ চক্রবর্তীর আগে ওই যারা কিছু ভদ্রলোক না যেদিন ছিলেন এই সেনাবাহিনীর সঙ্গে তক্কাতক্কির সময়, সেই আমাদের বৈশানর চক্রবর্তী, এসে বৈশানর, এই বৈশানর তো আমি যখন ছিলাম কলেজে তখন তো কংগ্রেসের হয়ে আসতো, কংগ্রেসের হয়ে কলেজে আসতো, সিপির হয়ে ছাত্র পরিষদ, তারপর ঠিক ভুল বুঝে বৈশানর হয়ে গেল তৃণমূল কংগ্রেস, কংগ্রেস থেকেই সব এসছে তৃণমূল কংগ্রেস, আর সেই কংগ্রেসের হাত ধরেছে সিপিএম। ভাবা যায়? ভাবতে পারেন আপনি? আরে অল ইন্ডিয়া লেভেলেও তো আপনি হাত ধরেছেন, এখানে বৈরিতা করলে কী হবে? ছাড়ুন, হাত ছাড়ুন, বাঁচতে হলে কংগ্রেসের হাত ছাড়ুন। কেন সমস্ত দেশের যে ক্ষতি, এই দুটো দেশকে ভাগ করে, হিন্দু মুসলমানকে ভাগ করে নিজেদের গদির জন্যে নেহেরু আর জিন্না যা করেছেন সেটা অত্যন্ত অন্যায়। আর বিজেপির কথা বলছেন, বল্লভভাই প্যাটেলের কথা বলুন, সবাই চেয়েছিল তাকেই প্রধানমন্ত্রী, নেহেরুকে নয়। আর জিন্না তো দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে পাকিস্তান চেয়েছিল। এই দুজনের এই চাওয়া চেয়ে প্রধানমন্ত্রী হওয়া এইসবের মধ্যে দিয়ে এই দুটো দেশটা ভাগ হয়েছে হিন্দু মুসলমানে। কিন্তু এখন আমি মনে করি যে এই ভেদাভেদি হিন্দু মুসলমানের কোনোটাই মানুষের অন্তরে নেই। কিছু গুন্ডা মারামারি করে, তারা দাঙ্গাবাজ, তারা দুই দলই করে, হিন্দুও করে মুসলমানও করে। সেই সব হিন্দু মুসলমানরা কিন্তু দাঙ্গাবাজ, তারা কিন্তু পুজো আর্চাও করে না, আর খোদার কাছে প্রার্থনাও করে না, তারা শুধু দাঙ্গা করে। তাদের কথা আমি বলছি।